গিয়াসউদ্দিন সাহেবকে কি আমরা ভবিষ্যতে এমএলএ হিসেবে দেখতে পাবো? আপনি বললেন টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি, মেনে নিলাম দুর্নীতি হয়েছে, শুধু টিলাগাঁও পঞ্চায়েত নট অনলি টিলাগাঁও। আমি শেষ করি। আপনাদের বিজেপির পরিচালিত লক্ষ্মীপুর পঞ্চায়েত আছে, লাঠিয়াপুরা আছে, রাঙ্গাউটি আছে, এই যে আপনাদের যে পঞ্চায়েত, আপনাদের পঞ্চায়েতে তো অভিযোগ আছে না? দেখুন, আমাদের পঞ্চায়েতে সেরকম কোনো অভিযোগ নেই। কিছু অভিযোগ যেটা রয়েছে এটা সবখানে রয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এইগুলো হচ্ছে যে মেম্বার যারা রয়েছেন, তার মানে আপনি বলছেন মানে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত থেকে বা বিজেপি পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতি কম হয়েছে? না, দুর্নীতি আমাদের পঞ্চায়েতে কোথাও দুর্নীতি হয়নি। আমাদের পঞ্চায়েতে কোথাও দুর্নীতি হয়নি। সম্মানিত দর্শক এবং শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমার আজকের আড্ডায়, ত্রিপুরা রোজ টিভির আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি আছেন, ওনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু না, কারণ সামাজিক মাধ্যমে উনি খুবই পপুলার। কিলাবাজারস্থিত গিয়াস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী। উনি সমাজের মানুষের জন্য কাজ করেন, সর্বত্র নিপীড়িত মানুষের সাহায্যের জন্য সর্বত্র তিনি এগিয়ে আসেন। বিশেষ করে উনি বর্তমানে একজন রাজনীতিবিদও। আপনারা জানেন, ভারতীয় জনতা পার্টি মাইনরিটি মোর্চার রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন উনি। আর এই দায়িত্ব পাওয়ার পর এই প্রথম আমার চ্যানেলে ওনার সাক্ষাৎকার। আমি ওনার বাড়িতে আজকে এসেছি, ওনার সাথে কথা বলবো। যদি কথাগুলো আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। দাদা নমস্কার। নমস্কার, আপনাকেও নমস্কার। ব্যাপার হচ্ছে, আপনাকে তো সবাই চিনে, আপনি একজন সমাজসেবী এবং গিয়াস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দীর্ঘদিন ধরে সমাজের কাজ করছেন। তো আমাদের আপনার কাছে আজকের যে জিজ্ঞাসা, আপনি যে এই সমাজের জন্য কাজ করেন বা বিশেষ করে এই যে গিয়াস ফুটবল একাডেমি তৈরি করেছেন, এর পেছনে আপনার উদ্দেশ্যটা কি? দেখুন, সর্বপ্রথম আপনাকে এবং আপনার চ্যানেলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আপনার চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে দেখছেন, দেখছেন, প্রত্যেকেই নমস্কার, সালাম। আসলে সমাজে প্রতিটা মানুষের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে। পাশাপাশি যেহেতু আমরা যুবকের তো দায়বদ্ধতা আরো বেশি, এবং যাদের সামর্থ্য রয়েছে তার দায়বদ্ধতা তার থেকেও আরো একটু বেশি। তো সবকিছু মিলিয়ে আসলে আমরা তো খুব ক্ষণিকের একটা সময় উপভোগ করছি এই পৃথিবীতে। আমার কথাগুলো যদি একটু অন্যরকম, কিন্তু আমি আসলে ওই জায়গাটাতেই বিলিভ করি এবং ওই জায়গাটাকে মেনেই চলছি। তো আমার আগামী দিনের পথ চলা কিন্তু ওই জিনিসগুলো মেনেই হবে। তো ব্যাপার হচ্ছে, আমি নিজে সবসময় খুব ভালো থাকলাম, নিজের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে খুব ভালো থাকলাম, খুব ভালো খেলাম, খুব ভালো পড়লাম, তা ঠিক নয়। আমার পাশের বাড়ির লোকটা সে কি অবস্থায় রয়েছে তারও খোঁজ নেওয়া মনে করি আমার দায়বদ্ধতা এবং আমার দায়িত্বের মধ্যে রয়েছে। সেই কথাটা মাথায় রেখে আমি সমাজের কাজ করে যাচ্ছি। আমি আরেকটা কথা বলছি, আমরা যেমন দেখলাম ব্রিটিশটার সময় প্রথমে সমাজের জন্য কাজ করলো, 49টা ব্রিজ তৈরি করলো, তার পরবর্তী সময়ে এই বাংলাদেশের আওয়ামী লীগ থেকে এমপি হওয়ার জন্য চেষ্টা করলো, পারলো না, তারপরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে। আপনার কি এ ধরনের কোনো ইচ্ছা আছে? আপনি কি এ ধরনের, মানে এমপি তো পরের কথা, আপনি এমএলএ বা বড় ধরনের কোনো রাজনৈতিক পদে বা নির্বাচনে যাওয়ার ইচ্ছা আছে আপনাদের? না, দেখুন, আমি এই মুহূর্তে আমি কোনো ভোটের রাজনীতি করতে চাই না। আমার অনেক কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো এখন আমি করতে চাই। শুধু ভোটের রাজনীতিটাই বড় কাজ নয়, ভোটের রাজনীতি ছাড়া কোনো প্ল্যাটফর্ম ছাড়াও আপনি যদি মানুষের জন্য কাজ করতে চান, আপনি কাজ করতে পারবেন। যেহেতু আমি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে রয়েছি, আমি একটা দলে, আমাকে ভারতীয় জনতা পার্টি স্টেট লেভেলের একটা দায়িত্ব দিয়েছে আমাকে, আমি সেই জায়গায় থেকে আপাতত মানুষের জন্য করতে চাই। সেটা সময় কথা বলবে। আমার এই মুহূর্তে কোনো ইচ্ছে নেই এবং হয়তো আগামী দিনেও থাকবে না। টোটালি দেখুন, আমার কথা হচ্ছে, আজকে পলিটিক্যালি একটা প্ল্যাটফর্মে থাকুন, আর আপনি এমএলএ হন, এমপি হন, আর একজন সাধারণ সমাজসেবী হন, আপনার মূল উদ্দেশ্য কি? আপনার মিশন টার্গেট সেট করতে হবে। আমার টার্গেট সেট হচ্ছে আমি মানুষের জন্য কাজ করা। সেটা যে জায়গাতেই থাকি না কেন, আমি শুধু মানুষের জন্য কাজ করতে চাই, এটাই আমার মিশন। আপনাকে থামাচ্ছি না, অনেকে বলছে যে গিয়াসউদ্দিন আহমেদ লাবলু মানুষকে টাকা দিচ্ছে বা মানুষের সাথে ওই ঈদের সময় শাড়ি, লুঙ্গি ইত্যাদি ইত্যাদি দিচ্ছে। এটার উদ্দেশ্য একটা আছে ভেতরে, উদ্দেশ্যটা হচ্ছে আগামীতে হঠাৎ করে এসে দাঁড়াবে, আমাকে ভোট দিন, আমরা আপনাদের জন্য কাজ করলাম। এ ধরনের কিছু হবে কিনা না আমি একটু জানতে চাইছি।
না দেখুন, এমন কিছু নেই মানুষের মনে। মানুষের মন তো দেখুন, মানুষ অনেক কিছু চিন্তা করবে। তো মানুষ কি ভাববে, কি চিন্তা করবে, সেটা আপনি চিন্তা করলে হবে না। আপনার কাজ আপনার গতিতে এগিয়ে যেতে হবে। আমি আমার কাজের গতিতে আমি কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটাই মানুষ বলবে। দেখেন, মানুষের মধ্যে অনেক কিছু ক্রিয়া করে, মানুষ অনেক কিছু চিন্তা করে যে হয়তো এই লোকটা আগামী দিনে কোনো বুথের রাজনীতি বা এরকম একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। আসলে এগুলো কিছু নয়। যারা আছেন, যে জায়গাতে আছেন রাজনীতির প্ল্যাটফর্মে, আজকে আমি প্রত্যেককেই বলবো যাতে সবাই যেন সমাজের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে। আপনি এমপি হলেন, এমএলএ হলেন, আপনার দায়িত্বটা কি আমাকে বলুন। আমি আপনাকে প্রশ্ন করছি, দায়িত্বটা হচ্ছে মানুষের কাজ করা। তো মানুষের কাজ করুন। আমি মানুষের কাজ করে তৃপ্তি পাই, আমার মনে শান্তি আসে। গিয়াস ফুটবল একাডেমি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? দেখুন, ভালো একটা কোয়েকশন করেছেন। গিয়াস ফুটবল একাডেমি আসলে যখন 2022-এ বাংলাদেশের ব্যারিস্টার সাইদুল হক সুমন, যখন ওনার ব্যারিস্টার সুমন একাডেমি এখানে নিয়ে আসেন এবং আমার বাড়িতেই ছিলেন, আমরা টিলাবাজারে, তো আপনিও ছিলেন ওই সময়, যেটা টুর্নামেন্টে উনি একটা প্রীতি ম্যাচ খেললেন। তো আমি এর আগের থেকেও সোশ্যাল ওয়ার্ক করি। আপনি জানেন আমি কোভিডের সময় একটা ইউনাইটেড ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন, যেটা সদস্য আপনিও ছিলেন। আমরা প্রায় 200 থেকে 250 মানুষকে ফুড ডিস্ট্রিবিউশন করেছি, যারা কাজ হারিয়েছিল টিলাবাজার মাদ্রাসার হলে। ওই সময় মনে করে দিচ্ছি আমরা সম্ভবত আপনার উদ্যোগ নিয়ে নগদ 500 টাকা করে, আমরা 200 মানুষকে, তখন ছিলেন এসডিএম ছিলেন শান্তিরঞ্জন চাকমা মহোদয় এবং ইরানি পিএস এর ওসি আলমগীর হোসেন ছিলেন। এই ওনাদেরকে সাথে নিয়ে আমরা টিলাবাজার হলে প্রায় 200 মানুষকে নগদ 500 টাকা করে, যারা কাজ হারিয়েছিলেন কোভিডের সময় এবং যারা পজিটিভ ছিলেন বাড়িতে, ওদেরকে আমরা প্রায় 2 থেকে 250 মানুষকে ফুড ডিস্ট্রিবিউশন করেছি। তার মধ্যে আপনিও ছিলেন। এবং টিলাবাজার হল করে আমরা একটা কি করেছিলাম, একটা ইমার্জেন্সি সেন্টার, মধ্যে বিস্কুটটা কিনেছি, খুব ভালো বিস্কুট। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা একটা কি করেছিলাম, আমরা একটা সেন্টার 24 আওয়ার সার্ভিসের জন্য আমরা একটা কি করেছিলাম, হেল্প সেন্টার, হেল্প ডেস্ক আমরা বসিয়েছিলাম কোভিডের সময়। তো আসলে আমি ওই সময় থেকে মানুষের কাজ করা শুরু করেছি। তো গিয়াস ফুটবল একাডেমি নিয়ে যখন ওনাকে দেখে সত্যি আমি একটু অনুপ্রাণিত হই। আসলে উনি এত কর্মব্যস্ততার মধ্যে, উনি একজন লয়ার, একজন অ্যাডভোকেট হয়েও তারপরে কিছু বাচ্চাদের জন্য ব্যারিস্টার। তো উনি ব্যারিস্টার হয়ে, একজন ব্যারিস্টার মানুষ নিজের কর্মব্যস্ততার পরেও যেভাবে সমাজের জন্য কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন, ওনাকে দেখে সত্যিই আমি কিছু অনুপ্রাণিত হই। তারপরে সিদ্ধান্ত নেই যে গিয়াস ফুটবল একাডেমিটা আমার টোটালি খোলার বা এটা ওপেন করার মূল উদ্দেশ্য হচ্ছে, এক সময় আপনি জানতেন আমাদের যিনি শিক্ষক গফুর স্যার, আমাদের পিআই ছিলেন, হ্যাঁ, আমাদের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর যিনি ছিলেন, আমাদের আব্দুল গফুর স্যার লক্ষ্মীপুরের, ওনার তত্ত্বাবধানে একসময় টিলাবাজারে একটা ভালো ফুটবল টিম ছিল। তো আমি ফুটবল একাডেমিটা করেছিলাম যে বাচ্চারা অত্যন্ত পক্ষে, যারা ইয়াংরা রয়েছে 14 থেকে 16, 17, 18, 20 বছর খেলতে পারে, সেই সুযোগটাও রয়েছে আমাদের কাছে। এখান থেকে যদি বাংলাদেশে আমার ভালো একটা পরিচিতি রয়েছে, এখান থেকে যদি কেউ যায়, গিয়ে গিয়াস ফুটবল একাডেমির প্লেয়ার হিসাবে যদি বাংলাদেশে খেলতে চায়, সে গুরুত্ব পাবে, ফাইন্যান্সিয়ালি বেনিফিট হবে। কারণ অনেক প্লেয়ারকে হায়ার করে নিয়ে যেতে হলে একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়। ঠিক আছে, আমি আপনার কথা বুঝেছি। আমি বলতে চাইছি বর্তমানে এই মুহূর্তে আপনার একাডেমির অবস্থা কি, আপনি কি খুব শর্ট করে বলবেন, কি পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে আমরা কিছুদিনের মধ্যে, এই সপ্তাহে, দেখেন এটা পলিটিক্যালি একটা দায়িত্ব পাওয়ার পরে সময়ের কিছু অভাব দেখা দিয়েছে। তো আমরা মোটামুটি 1 সপ্তাহের ভিতরে আমাদের প্রথমত একটা মিটিং ডেকে আমরা এটাকে রেস্টার্ট করব এবং সবার সাথে কথা হচ্ছে, আমরা আবার কোচিংটা স্টার্ট করব। এবং ওই আগে তো আপনার একজন কোচ রেখে দিয়েছিলেন, প্রতিদিন মাঠে কোচিং করতো, আমরাও দেখতে যেতাম, অনেক বাচ্চারাও সেখানে আসতো, এটা ভালো পরিবেশ তৈরি টিলাবাজার মাঠে। এই কোচিংটাকে আপনি খুব সংক্ষেপে বলুন, আপনি কি আবার শুরু করতে যাচ্ছেন? হ্যাঁ, খুব রিসেন্টলি, মানে উইদিন উইক বা 10 দিনের ভিতরেই এমন পরিকল্পনা রয়েছে। আমি সবার সাথে কথা বলছি, আমরা একটা মিটিং ডেকেই কোচিংটা স্টার্ট করব। যে একাডেমির কমিটিটা রিফর্ম করবে, হ্যাঁ, রিফর্ম করে এটা আমরা একটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন। ঠিক আছে, আমরা এই দিক বাদ দিলাম, আমি এখন রাজনীতির দিকে আছি। ঠিক আছে, আমরা এই দিক বাদ দিলাম, আমি এখন রাজনীতির দিকে আছি। গিয়াসউদ্দিন সাহেবকে কি আমরা ভবিষ্যতে এমএলএ হিসেবে দেখতে পাবো? না, এই সমস্ত কথা বলবেন না। কারণ কি, দেখুন এটা অনেক দূরের ব্যাপার, অনেক বড় ব্যাপার, আমি এগুলো চিন্তাই করি না। হ্যাঁ, রাজনৈতিক প্ল্যাটফর্মে রয়েছে, দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি যে দল দায়িত্ব দিয়েছি সেই দলের দায়িত্ব অনুসারে আমি আমার
কাজ করে যাচ্ছি। তাহলে মানুষ যেটা বলছে গিয়াসউদ্দিন আহমেদ আগামীতে নির্বাচনে আসবে, তার জন্য মানুষের জন্য কাজ করছে, এটা ঠিক না। না না, এটা ঠিক না, এটা সম্পূর্ণ, দেখুন আমি যখন পলিটিক্যাল দায়িত্বে ছিলাম না তখনও আমি মানুষের জন্য কাজ করেছি। পলিটিক্যাল দায়িত্ব পেয়েছি সবে কয়েকদিন হলো। আচ্ছা, পঞ্চায়েত নির্বাচন তো আপনি জানেন সামনে চলে আসছে। হ্যাঁ, আগামী যেটা দেখতে পেলাম আগামী আগস্টের ফার্স্ট উইকে। হ্যাঁ, লোকসভা নির্বাচন যে গেল আমাদের দেশের, লোকসভা নির্বাচনে একদিকে ইন্ডিয়া জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে তার একটা বড় ম্যান্ডেট পেয়েছে, অন্যদিকে মোদী, যদিও মোদী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তারপরেও সরকার কিন্তু তারা গঠন করেছে। এই লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি আপনারা জানেন, এখানে কংগ্রেস এবং সিপিএম ইন্ডিয়া জোটের সাথে সামঞ্জস্য রেখে তারা নির্বাচনে লড়েছিল। দুইটা কেন্দ্রেই মানে বাম কংগ্রেস জোটের অত্যন্ত শোচনীয় অবস্থা, 6 লাখের উপরে বেশি ভোট বিপ্লব কুমার দেব, এখানে প্রায় 5 লাখের কৃতি সিং দেব বর্মা জিতেছে। কংগ্রেস এবং সিপিএমকে মানুষ গ্রহণ করেনি। কিন্তু পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনে আপনি যে এলাকায় বসবাস করেন, যে এলাকা থেকে রাজনীতি করছেন, এই এলাকাতে কংগ্রেসের গড় হিসাবে পরিচিত। এবছরও 10,000-এর মতো ভোট সম্ভবত, বা 7,000, আমি খুব ভুল না করি 7 থেকে 8,000 ভোট কংগ্রেস লিড নিয়েছে 53 কৈলাসহর কনস্টিটিউয়েন্সি। যাই হোক, এখন যে এই গৌরনগর পঞ্চায়েত এলাকাতে, পঞ্চায়েত সমিতির যে পঞ্চায়েতগুলো আছে, এখানে বিশেষ করে উত্তরাঞ্চলে কংগ্রেসের একটা গড় রয়েছে, প্রভাব রয়েছে। এই যে কংগ্রেসের প্রভাবটাকে আপনারা ভেঙে নতুন করে বিজেপির হাতে আনার জন্য আপনাদের কি কোনো পরিকল্পনা আছে কিনা? না, দেখুন আমি এই ব্যাপারটা আপনাকে খুব শর্টে পুরো কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দেব। লোকসভা ইলেকশন কিছুদিন আগেই গেল, সামনে পঞ্চায়েত ইলেকশন। যেহেতু সামনে পঞ্চায়েত ইলেকশন, আমি পঞ্চায়েত ইলেকশনের ব্যাপারে আপনাকে বলবো। গত 25 বছর এ রাজ্যে সিপিএম ছিল, টিলাবাজার পঞ্চায়েতটা কংগ্রেসের দখলে ছিল। তারা গত 25 বছর ফাইট করে টিলাবাজার পঞ্চায়েতে কমিউনিস্ট পার্টির একজন প্রতিনিধিকেও জায়গা করে দিতে পারেনি পঞ্চায়েত, টিলাগাঁও পঞ্চায়েতে। তো গত পঞ্চায়েত নির্বাচনে আমরা একজন প্রতিনিধি পাঠিয়েছি, আমি 3 ভোটে হেরেছি এবং শফিকান্তি হ্যাঁ আমি 5 নম্বর। আমার নিজের ভোটটাও আসলে আমার এমন ব্যাপার, আমার নিজের ভোটটাও আমাকে দিতে পারেনি। আমার নিজের ঘরের 10টা ভোট, 9টা ভোট আমি আমাকে দিতে পারিনি। আমি বলেছিল ওই সময় আপনার নৈতিক জয় হয়েছে, কারণ এখানে কংগ্রেসের ভোট প্রচুর ছিল। হ্যাঁ, ওইখানে আপনি যদি বলতেন ওই সময় বিজেপির 10 থেকে 15টা ভোট ছিল না। তো আমি 3 থেকে 4টা ভোটে হেরেছি। আচ্ছা, মানুষ আমাকে ভালো ভোট দিয়েছে, মানুষ সাড়া দিয়েছে। এবং শফিকান্তি যে ওয়ার্ডটা, ওইখানে আমাদের একজন ক্যান্ডিডেট টসে হেরেছে। তো আমাদের খুব ফুল ফুটিয়েছে। এবারের যে আমি বলি, এবারের যে সার্বিক যে ব্যাপারগুলো, এই যে কংগ্রেসের এখানে আসলে দেখবেন আপনি ত্রিপুরা রাজ্যে কোথাও কংগ্রেস নেই, শুধু কৈলাসহরে উত্তরাঞ্চলে, বিশেষ করে উত্তরাঞ্চলে কংগ্রেস। এবার কি হচ্ছে, দীর্ঘদিন থেকে এখানে কংগ্রেসের নেতৃত্বে যারা রয়েছেন তারা বিশেষ করে মানুষকে ভুল বুঝাচ্ছেন, ভুল বুঝিয়ে মানুষকে ভুল পথে চলিয়ে এখানে নিজের অস্তিত্বকে রাখার চেষ্টা করছেন। এইবার কি হয়েছে, এইবার পঞ্চায়েত যে আগামী আগস্ট মাসে যে পঞ্চায়েত ইলেকশন হবে, আপনাকে আমি বলছি মানুষ তার জবাব দেবে। কারণ কি, আজকের দিনে মানুষের হাতের মধ্যে মুঠোফোন আছে। মানুষ কোথায় কি হচ্ছে, আপনি ওই যে সিলেটি বলে না আইসিআইসি তে আর কাজ হবে না, কোথায় আইসি আর কোথায় গেছে মানুষ একদম দেখে নিয়েছে। গত 25 বছর এখানে রাজ্যের সরকার সিপিএম এর, পঞ্চায়েত কংগ্রেসের। সবচেয়ে বেশি যদি ওই সময় দেখা যায়, ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি করাপশন হয়েছে গৌরনগর ব্লকে, আর গৌরনগর ব্লকের মধ্যে সবচেয়ে বেশি করাপশন হয়েছে টিলাগাঁও পঞ্চায়েতে। আমি জানি না। হ্যাঁ, ওই সময় তো, ওই সময় এখন তো কংগ্রেস সিপিএম যেটা বামগ্রেস হয়েছে, যে যাকে বলতো একজন যাকে বলতো হারমাত বাহিনী বা গুন্ডা বাহিনী বা নাস্তিকের দল, আজকে তারা এক হয়েছে। তো আগে মিলিয়ে মানে ছিল চুরে চুরে মাসস্ত ভাই, যেটা আর কি। তো আগে ওইটা ছিল একটু অন্ধকারে, এবার একদম লোকালয়ে চলে আসছে, মানুষ এটা বুঝে গেছে। ঠিক আছে, আমি আপনাকে থামাচ্ছি। এই যে আপনি বললেন টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি, মেনে নিলাম দুর্নীতি হয়েছে, শুধু টিলাগাঁও পঞ্চায়েত, নট অনলি টিলাগাঁও। আমি শেষ করি। আপনাদের বিজেপির পরিচালিত লক্ষ্মীপুর পঞ্চায়েত আছে, লাঠিয়াপুরা আছে, রাঙ্গাউটি আছে। এই যে আপনাদের যে পঞ্চায়েত, আপনাদের পঞ্চায়েতে তো অভিযোগ আছে না? দেখুন, আমাদের পঞ্চায়েতে সেরকম কোনো অভিযোগ নেই। কিছু অভিযোগ যেটা রয়েছে এটা সবখানে রয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এগুলো হচ্ছে যে মেম্বার যারা রয়েছেন, তার মানে আপনি বলছেন মানে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত থেকে বা বিজেপি পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতি কম হয়েছে? না, দুর্নীতি আমাদের পঞ্চায়েতে কোথাও দুর্নীতি হয়নি। আমাদের পঞ্চায়েতে কোথাও দুর্নীতি হয়নি। আমাদের পঞ্চায়েতে হয়েছে কি, আপনার যে অভিযোগটা, যেমন কিছু কিছু আমার অভিযোগ না, মানুষ বলছে, হ্যাঁ, মানুষের যে অভিযোগ, আমি সেই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের পঞ্চায়েতগুলোতে যারা প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত মেম্বার যারা রয়েছেন,
তাদের মানুষের একটাই ক্ষোভ, মানুষের একটাই, আমি খবর নিয়েছি, মানুষের সঙ্গে যে জনগণের সঙ্গে যে একটা কমিউনিকেশন থাকার কথা, সেই কমিউনিকেশনটা গ্যাপ, মানে যোগাযোগ ব্যবস্থাটা গ্যাপ। এর জন্য কিছু মানুষ হয়তো একটু রেগে আছে, যেটা একদম বাস্তব কথা। বাকি কোথাও সেরকম কোনো করাপশন হয়নি। মানে ঘর থেকে নগদে 10,000 টাকা না, এরকম আমার জানা নেই, কারণ আমাদের পার্টি গাইডলাইনে আছে এখানে করাপশনের কোনো জায়গা নেই। যারা করাপশন করবে তারা পার্টি থেকে অটোমেটিকলি বাদ পড়ে যাবে। ভারতীয় জনতা পার্টিতে কোনো করাপশনের জায়গা নেই, এটা একদম আপনি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যান। আচ্ছা, আমি আপনাকে আরো কিছু কথা বলি, আমার সময়ও কম, আমি শেষ করতে হবে। ব্যাপার হচ্ছে এই যে গৌরনগর আরগি ব্লক, এখানে 13 জন পঞ্চায়েত সমিতির মেম্বার, 7 জন জিতলে পঞ্চায়েত সমিতি দখল করা যায়। গত বছর 5 জন কংগ্রেস জিতে গিয়েছিল, আরো 2 জন জিতলে তারা একটা কিছু গঠিয়ে ফেলতে পারত। এবছর কংগ্রেস থেকে বলা হচ্ছে, আমার কথা না, কংগ্রেসের কথা, কংগ্রেস কর্মীদের কথা, যে বাম কংগ্রেস যদি হয় তাহলে তারা পঞ্চায়েত সমিতি দখল করবে। তাহলে আমি বলছিলাম যে যদি এই ত্রিপুরা রাজ্যটা বিজেপি পরিচালিত, এর মধ্যে যদি একটা পঞ্চায়েত সমিতি কংগ্রেস এবং বাম দখল করে, মাঝে বার্তা যাবে নিশ্চয়ই। আপনি কি মনে করেন, পঞ্চায়েত সমিতি কি বাম কংগ্রেস দখল করতে পারবে, নাকি আপনারা ধরে রাখতে পারবেন? দেখেন, গত পঞ্চায়েতে যে পঞ্চায়েত সমিতিতে 5টা আসন পেয়েছিল কংগ্রেস, সেই 5টা আসন এবার ধরে রাখতে পারবে না। ওদের গ্রাউন্ড রিপোর্ট যা আছে আমাদের কাছে, অবস্থা খুব বেহাল। কারণ ওদের একটাই মন্ত্র, সেই মন্ত্র হচ্ছে যে আয়া পড়ছি আইতাছি, সেই মন্ত্র এখন শেষ, আর এই মন্ত্রে কাজ করে না। পঞ্চায়েত নির্বাচনে গণদেবতার কাছে আপনারা কি বার্তা, কি নিয়ে যাবেন, কি বলবেন? আমি গণদেবতার কাছে, প্রথম তো আপনি বললেন কংগ্রেসের দুর্নীতির কথা বলবেন আপনি, ঠিক আছে, মানলাম কংগ্রেস দুর্নীতি করেছে, আর কি বলবেন? আমি যদি গণদেবতার কাছে বলতে চাই সেটাই বলবো। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি যেহেতু একটা দায়িত্ব রয়েছে, সেই জায়গাতে এতটুকু এসিওর করতে পারি যে আমাদের যতটা পঞ্চায়েত হবে, হবে তো এরপরের কথা। আমি বলছি এখন কি বলবেন মানুষের কাছে? আপনাদের সরকার কি কি মানুষকে দিয়েছে, কোন কোন বিষয়ের উপরে আপনারা কোন ইস্যু নিয়ে যাবেন মানুষের? আমরা যেই কথাটা, যে ইস্যুগুলো বলছেন, দেখুন, ভারতীয় জনতা পার্টি, আপনার বাড়িতে জলের কানেকশন আছে? নিশ্চয়ই আছে। কয়টা কানেকশন আছে আপনার? আমার 3টা, আমার 3টা পরিবার। 3টা কানেকশন যদি, মানে দুয়ার পে সরকার যদি কাউকে বলে, তাহলে আপনি নিজেই বলুন ভারতীয় জনতা পার্টি। কারণ কি, আমি আসলে একটু লম্বা না করে কথাটা বলতে পারছি না। আগে দেখুন, আপনার এরিয়াতে একটা সমতল জায়গা, যে পাহাড়ি এলাকাগুলা বা বিভিন্ন ইন্টার রিমোট এরিয়া যেগুলো রয়েছে, আগে আমাদের মা বোনরা অনেক দূরের থেকে জল গিয়ে সংগ্রহ করতে হতো। হয়তো মাকটুর মধ্যে লাইন লেগে থাকতো, শ্যালো টিউবওয়েল থেকে পাম্প করে, বা অন্য কোথাও থেকে, কুয়ার থেকে, এরকম জল অনেক দূর থেকে অনেক। আজকে যদি সঠিক চিন্তা করা হয়, আজকে দেখুন আপনার বাড়িতে জলের 3টা কানেকশন। আপনি বিশ্বাস করবেন না, আমি যখন গত লোকসভা নির্বাচনে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়েছিলাম প্রচারে, ডোর টু ডোর প্রোগ্রাম যেটা ছিল, আমি গিয়ে এক একটা বাড়িতে যখন দেখেছি, একটা বাড়িতে 3টে 4টে জলের কানেকশন, তাও কি দরজার সামনে, একদম ঘরের কিচেনে, রান্নাঘরের পাশে। ঠিক আছে, আমি জলের কথা বলবো, জল পৌঁছে দিয়েছে। এবার যদি মনে করেন রেশনের চাল ফ্রি করে দিয়ে, চাল ফ্রি 2, আর কি বলবেন? কিষাণ নিধি ভাতা, একদম স্বচ্ছ। দেখেন, কিষাণ নিধি ভাতাটা একদম স্বচ্ছতা যাকে বলে, এখানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি সবাই পাচ্ছে। মানে কৃষক যেই দল করুক না কেন, কিন্তু একদম স্বচ্ছ নীতি অনুসরণ করে। কিষাণ নিধি, আর কি বলতে পারবেন? কিষাণ নিধি, আপনি ইলেকট্রিসিটি বলুন, আপনার রাস্তাঘাটের কথা বলুন, সব মিলিয়ে এই মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা যেটা হলো, যেটা 5 লাখ টাকার, সবকিছুই তো ভারতীয় স্বচ্ছ নিয়োগ নীতি। চাকরির ক্ষেত্রে বলুন, আমি এখানে আপনার সামনে না, পঞ্চায়েত নির্বাচনে আসলে এই চাকরি এতটা না, যদি আপনি বলেন এখানে পানীয় জল, গড়, এরপরে রাস্তাঘাট এগুলো নিয়ে। এই রাস্তাঘাটে কি হয়েছে 5 বছর? রাস্তাঘাটে আপনারা কি জল দিয়েছেন, গড় দিয়েছেন, ঠিক আছে, গড় কি আপনারা সব মানুষকে দিয়ে দিতে পারছেন? সব মানুষকে আমরা তো গড় দেওয়া সম্ভব হয়নি, সবাইকে মোটামুটি একটা পার্সেন্টেজ। এইবার কত পার্সেন্ট দিয়েছেন আপনারা? কত পার্সেন্ট ঠিক এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, তবে মোটামুটি 80 জনকে এখন পর্যন্ত হয়তো 80 থেকে 85 জন লোক গড় পেয়ে গেছে আমার জানা মতো। যিনি আমরা যার নেতৃত্বে আছি, যিনি আমাদের নেতা, উনি ভারতবর্ষের সেই মানুষগুলো নিয়ে চিন্তা করছেন। আমাদের চিন্তা ভাবনা ওনার মতোই, আমরা তো ওনাকেই অনুসরণ করি। এবার আমাদের পঞ্চায়েত, আমি গণদেবতার কাছে এটাই বলবো যে আমাদের ভারতীয় জনতা পার্টি আগামী পঞ্চায়েত ইলেকশনে স্বচ্ছতা অবলম্বন করবে, করাপশন হবে না পঞ্চায়েতে, কমিশন বাণিজ্য হবে না। আপনি যদি সঠিক ঘর পাওয়ার উপযুক্ত হন, আপনি ঘর পাবেন, এখানে আপনাকে কোনো কমিশন দিতে হবে না। মানে যেই ফ্যাসিলিটি গুলো পঞ্চায়েত লেভেলে হয়, ওইখানে কোনো করাপশন হবে না, মানুষের কাছে পৌঁছে যাবে।
এটা আমি এশিওর করতে পারি যে এখানে কোনো কমিশন বাণিজ্য লাগবে না, কোনো দাদাকে পয়সা দিতে হবে না, কোনো দাদা নাম সিলেকশন করতে দিতে হবে না। তাহলে কি বলছেন আপনি, এই গণ্যগর পঞ্চায়েত সমিতি আপনাদের দখলে থাকবে? হ্যাঁ, এখানে তো কোনো যদি কিন্তু 13 সিটের মধ্যে কত সিট আপনারা পাবেন? আমরা 13 সিটের মধ্যে 13 সিটেই আমরা পাবো, কারণ যে 5টা সিট ওনারা আপনি বলেছিলেন যে গতবার পেয়েছিলেন, হ্যাঁ এই 5টা সিটও এবার ওনাদের দখলে থাকবে না। আর পঞ্চায়েতগুলোর মধ্যে কত পার্সেন্ট পঞ্চায়েত আপনারা পেতে পারেন? আমরা গণ্যগরের যে 15টা পঞ্চায়েত রয়েছে 15টা পঞ্চায়েত আমরা দখল করবো। 15টা পেয়ে যাবেন। হ্যাঁ, এবং আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, টিলাবাজার পঞ্চায়েতটা তো আমরা দখল করবো এবার। হ্যাঁ, টিলাবাজার পঞ্চায়েত যদিও শুনেন, এটা আপনার কাছে আপনাদেরকে বলে রাখছি, টিলাবাজার পঞ্চায়েত যারা হচ্ছে বদরুজ্জামান ওহিদুজ্জামান যারা কংগ্রেস করি তাদের গড়, এই কিলাগাঁও পঞ্চায়েতকে গিয়াসউদ্দিন সাহেব বলছেন উনি ওনাদের দখলে নেবেন। আপনাদের বিচার আমি যারা দেখছেন, আমি আপনাদের মাধ্যমে কেন বলছি এই কথাটা, কেন আমি এত জোর করে বলছি যে এইবার আমরা টিলাবাজার পঞ্চায়েতটা ভারতীয় জনতা পার্টি দখল করবে। হয়তো 11 জন মেম্বার আমরা জয়ী নাও হতে পারি, যেহেতু একটা এই কংগ্রেসের একটা গড় মানে রয়েছে এখানে। কেন আমি বলছি যে আমি কিন্তু আপনাদেরকে এই এলাকার যারা এই পঞ্চায়েতের যারা রয়েছেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি এই কথাটা বলছি, কারণ দেখুন গত 25-30 বছরে টিলাগাঁও পঞ্চায়েতে যা করাপশন হয়েছে, আঙ্গুল গাছ মানে আঙ্গুল ফুলে যে কলা গাছ হয়েছে, সেটা আপনারা নিজেরাই প্রত্যক্ষদর্শী, আপনারা নিজেরাই দেখছেন। এবার আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কথাটা বলছি, বিচার বিবেচনা আপনাদের কাছে, আপনারাই বিচার করবেন, আপনারাই ভোটের বাক্সে তার রেজাল্ট দেবেন, দিয়ে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষে একটা স্বচ্ছ পঞ্চায়েত গঠন করবেন, সেই আশাটুকু আমি রাখছি। আপনাকে থামাচ্ছি। আমরা কি গিয়াসউদ্দিন সাহেবকে এবছরের পঞ্চায়েত নির্বাচনে কোনো পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ আসনে পাচ্ছি? না, দেখুন আমি আপনাকে শুরুতেই বলেছি আমি কোনো ভোটের রাজনীতি এই মুহূর্তে করব না। না, এমএলএ হিসাবে না পেলাম, না এমএলএ না, পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত সমিতিতেও না, জেলা পরিষদেও না, এটা দল সিদ্ধান্ত নেবে। তাহলে কি আমরা মনে করবো গিয়াসউদ্দিন আহমেদ রাজনীতি ময়দান থেকে পালিয়ে বেড়াচ্ছেন? না, এটা তো সম্পূর্ণ, যদি আমার তো একটা দায়িত্ব রয়েছে, আমি যে শুধু ভোটে জিতেই আর জেলা পরিষদে পঞ্চায়েত সমিতি দাঁড়িয়ে যে নির্বাচন করে মানুষের জন্য কাজ করব সেরকম নয়। আমি যে জায়গায় যেহেতু একটা দায়িত্বে রয়েছি, আমি মানুষের জন্য দলের জন্য অবভিয়াসলি কাজ করবো, এখানে কোনো সন্দেহ নেই, এখানে কোনো যদি কিন্তু নেই। আমি সবসময় মানুষের জন্যই আছি, আমার ভিশন এবং মিশনে তো মানুষের জন্য কাজ করা। এবার দল সিদ্ধান্ত করবে, আর অন্য যদি আপনাকে সিদ্ধান্ত করে চাপিয়ে দেয় যে আপনাকে ওই জায়গায় দাঁড়াতেই হবে, তাহলে কি করবেন? না, দেখুন আমি এই মুহূর্তে প্রস্তুত নই, কারণ আপনি জানেন দল কি জানে এটা? হ্যাঁ, দল নিশ্চয়ই জানে, দল জানে, কারণ দেখুন আমি একজন সোশ্যাল ওয়ার্কার, তারপরে পলিটিশিয়ান, সঙ্গে আমার টুকটাক বিজনেসও রয়েছে। তো এই মুহূর্তে আপনি তো অনেক বড় বিজনেস, সবাই জানে। না, যাই হোক, তো আমি এই মুহূর্তে সেইভাবে প্রিপেয়ার্ড না, মানে প্রস্তুত না আর কি। দেখুন সব জিনিসের তো একটা প্রস্তুতি নিতে হয়, প্রস্তুত থাকতে। আপনি একটা মাঠে খেলবেন, যদি আপনি সেই মাঠে খেলার মতো আপনার প্রস্তুতি না থাকে, আপনি প্রস্তুত না হন, তাহলে আপনি খেলবেন কিভাবে? তো এই আপাতত ভোটের রাজনীতির জন্য আমি প্রস্তুত না, কিন্তু আমি দলের কাজ করব, পার্টির কাজ। তাহলে আমরা কি বলবো, রাজনীতিবিদ গিয়াসউদ্দিন আহমেদ নাকি সমাজসেবী গিয়াসউদ্দিন আহমেদ, কোনটাকে আপনি কমফোর্টেবল মনে করেন? দেখুন আমি রাজনীতিতে তো মানুষের জন্য একটা আনসার আপনি দিন। আপনি কি রাজনীতিবিদ গিয়াসউদ্দিন আহমেদ আমরা বলবো নাকি বলবো সমাজসেবী, কোনটাকে আপনি কমফোর্টেবল কোনটাকে মনে করেন? আপনি আমাকে সমাজসেবী বলুন, আমি কমফোর্টেবল। আপনি রাজনীতিতে বলুন, আমি কমফোর্টেবল। কারণ কি, যেহেতু আমি পার্টির একটা দায়িত্বে রয়েছে, দলের দায়িত্বে রয়েছে, পলিটিক্স আমার করতেই হবে। আমি পলিটিক্স করছি, এমন না যে পলিটিক্স করছি না, যেহেতু দায়িত্ব রয়েছে আমি পলিটিক্স করছি, ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছি আমি এবং করব। তো আর যেহেতু সোশ্যাল ওয়ার্কার সাইডে রয়েছে আমার পাশাপাশি, তো সমাজসেবার কাজ চলছে। এবার আপনারা চিন্তা করেন আমাকে কিভাবে, কিন্তু আমার আসলে উদ্দেশ্য হচ্ছে আমি সহজ সরল ভাবে, যেটা খুব সহজ ভাবে যেটা বুঝি, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেও মানুষের জন্য কাজ করা এবং সোশ্যাল ওয়ার্ক করে মানুষের জন্য কাজ করা। আমার শেষ কথাই হচ্ছে মানুষের জন্য কাজ করা। ঠিক আছে। গিয়াসউদ্দিন আহমেদ ফুটবল ভালোবাসেন না ক্রিকেট? দেখুন আমি ফুটবলটাকে খুব ভালোবাসি। কারণ কি, ক্রিকেট আমার মনে হয় না আমার লাইফে আমি কোথাও বসে 1 ঘন্টা দেখেছি আমার লাইফে। আপনার বেস্ট ফুটবলার কে? বেস্ট ফুটবলার তো আপনারা জানেন, রোনাল্ডো না মেসি? না, রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো হচ্ছে আমার বেস্ট ফেভারিট ফুটবল প্লেয়ার। সরাসরি মাঠে গিয়ে বিশ্বকাপ ফুটবল দেখা হয়েছে? না, এখন পর্যন্ত দেখা হয়নি, তবে আশা আছে আগামী বছর আমি কিন্তু ফুটবল বিশ্বকাপ সরাসরি দেখবো, যেখানেই হবে না। দেখা যাবেন না পরিবারকে নিয়ে যাবেন? আপাতত সেরকম কোনো প্ল্যান নেই, যদি সুযোগ সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ফ্যামিলিকে নিয়ে, আদারওয়াইজ একা যাওয়ার চেষ্টা করব। আমার শেষ প্রশ্ন, ফুটবলকে নিয়ে আপনার ভাবনা খুব ভালো,
আপনি কি টিলাবাজার থেকে খুব ভালো একটা টিম তৈরি করতে চান? দেখুন, আমি টিলাবাজার থেকে, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আমার টোটালি একদম, আমি টু বি হনেস্ট যে কথাটা বলছি, আমার উদ্দেশ্য হচ্ছে, দেখুন, এই একাডেমির পেছনে তৈরি করার পেছনে সবচেয়ে বড় কারণ আমার একটা ভালো ফুটবল টিম তৈরি করা, একটা মানে ভালো একটা সেট তৈরি করা। তো আমি চেষ্টা করে যাচ্ছি, আর আপনারা সবাই আমাকে সাহায্য সুবিধা করবেন, যতটুকু পারবেন আমাকে সাহায্য সুবিধা করবেন। আমার উদ্দেশ্য একটাই, যাতে এখান থেকে ভালো উন্নত মানের প্লেয়ার তৈরি হয়, এবং অন্ততপক্ষে বাইরে গিয়ে যাতে একটা প্লেয়ার যখন এই এরিয়া থেকে গিয়ে দূরে কোথাও খেলবে, কমসে কম আমাদের কৈলাসরের নামটা মানুষ জানতে, হ্যাঁ, সুনামটা অর্জন করবে, এবং আমাদের এলাকার একটা সুনাম হবে, এবং সেই ভালো প্লেয়ারটা যে তার একটা লাইফ সিকিউর হবে। আপনার অনেক সময় নষ্ট করলাম, অনেক কথা বললাম। আমি একটা কথা বলতে বলে গিয়েছিলাম, আপনার আমি শেষ করে এই কথা বলেই আমি শেষ করবো। আপনি টিলাবাজার মাঠে একটা ফুটবল টুর্নামেন্ট দিয়েছিলেন, মানে উইদাউট টিকিট, কোনো টিকিট লাগেনি, টাকা লাগেনি, প্রচুর দর্শক আপনার এই মাঠে হয়েছে, এবং রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় উদ্বোধনের দিনে এসেছিলেন, ক্লোজিং দিনে এসেছিলেন, উনি ফুটবলের রাতিমেলে ওপেনিং করেছিলেন। এ ধরনের এই যে ফুটবল ম্যাচটা করেছিলেন, খুব সুনাম করিয়েছেন আপনি। শুধুমাত্র আমাদের দেশে না, বহির্বিশ্ব থেকে অনেক মানুষ যারা প্রবাসী, তারা অনেকে আমাকে মেসেজ করেছে, ফোনও করেছে, ভাই খুব ভালো ফুটবল ম্যাচ, এই ধরনের ফুটবল ম্যাচ আমরা দেখতেছে। আপনার কি আর কোনো পরিকল্পনা আছে আগামী বছর এই ধরনের ফুটবল ম্যাচ? আর যদি থাকে, তাহলে বাংলাদেশ থেকে ব্যারিস্টার সুমনকে আমার কি কোনো পরিকল্পনা আছে? খুব সংক্ষেপে উত্তর দিন। আমি সংক্ষেপে বলছি, দেখুন, যেহেতু এটা শুরু হয়েছে, শুরু হলে এটা থাকবেই। অন্তত পক্ষে জানি না আমার অ্যাবসেন্সে কি হবে, কিন্তু আমি কথা দিচ্ছি আপনার সামনে, এবং যারা আমার কথাগুলো শুনছেন, আমি আপনার মাধ্যমে কথা দিচ্ছি, আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, গ্যাস ফুটবল একাডেমির যে একটা টুর্নামেন্ট টিলাবাজার স্কুল মাঠে হয়, সেটা কন্টিনিউ থাকবে। এখানে কোনো যদি কিন্তু নেই, কোনো সন্দেহ নেই। যখন আমি পারবো না খেলা চালাতে, আপনাদের সবার সহযোগিতা নেব, আর যতদিন আমি পারবো, আমি আমার এই খেলাটা চালিয়ে যাব আপনাদের জন্য, এই এলাকার জন্য, কৈলাসরবাসী যাতে দেখতে পারে। গত বছরে আমার 5.5 লক্ষ টাকা আমার খরচ হয়েছিল এই খেলাতে। আমাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে 41,000 টাকার মতো মানুষ আমাকে সাহায্য করেছিলেন। বাকি টাকাটা আমার পকেট থেকে গিয়েছিল। আমি প্রতিবারই এভাবে বিনা টিকিটে, কোনো টাকা লাগবে না, আমি এই খেলাটা চালু রাখবো। আপনাদের সাহায্য সহযোগিতা চাই। এবং ব্যারিস্টার সুমন যে কথা বলেছেন, সুমন ভাই, উনি কিছুদিন আগে এখানে আবার কথা ছিল, কলেজ স্টেডিয়ামে একটা প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল, হ্যাঁ, গ্যাস ফুটবল একাডেমি এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, কিন্তু নির্বাচনের কারণে, লোকসভা নির্বাচনের কারণে এটা আর হয়নি। তো আগামী যে টুর্নামেন্ট হবে, গ্যাস ফুটবল একাডেমির উদ্যোগে যে এখানে একটা টুর্নামেন্ট হবে, সে আগামী বারও আমরা গ্যাস ফুটবল একাডেমি নিজেরা কোনো টিম দেবো না, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং গ্যাস ফুটবল একাডেমির মধ্যে একটা প্রীতি ম্যাচ হবে। সেটা টুর্নামেন্টের মধ্যে হোক বা শেষে হোক, হ্যাঁ, মধ্যে হোক বা শেষে হোক, একটা প্রীতি ম্যাচ হবে। কথা শেষ। গিয়াসউদ্দিন আহমেদ লাবলুর সবচাইতে শখের জিনিস কি করতে ভালোবাসেন? আমি, দেখুন, আমার শখের জিনিস হচ্ছে আমি ঘুরতে ভালোবাসি। বিশেষ করে ট্রাভেলটা আমার কাছে খুব বেশি, কারণ জীবনে ট্রাভেল করলে অনেক শিক্ষা নেওয়া যায়। তো ট্রাভেলটাকে খুব ভালোবাসি, ভালো খেতে ভালোবাসি, ভালো পড়তে ভালোবাসি। পছন্দের খাবার কি মাংস না মাছ? আমার তো মিটটা খুবই, মানে মাংসটা খুবই পছন্দের ছিল। এখন তো আর এই কোলেস্ট্রল একটু হাই থাকার কারণে ওইটা পছন্দ থাকলেও খাওয়া যায় না। এখন মোটামুটি বেস্টটাই আমার পছন্দের। শুনেছিলাম গিয়াসউদ্দিন আহমেদ লাবলুর গাড়িতে খুব বেশি শখ। হ্যাঁ, গাড়ির একটা শখ রয়েছে, যার জন্য ওই মাঝে মধ্যে কিছু ভালো গাড়ি নিয়ে চলাফেরা করে। না, এরকম কোনো সামর্থ্য নেই ভাই। যদি কোনোদিন ব্যবসা বাণিজ্য করে সামর্থ্য হয়, ইচ্ছা, দেখুন, কার নেই, আমার ইচ্ছা আছে। দেখুন, আপনি সবসময় আপনার থিঙ্কিংটাকে হাই রাখবেন, এর জন্য স্বপ্ন আমি দেখি। তো শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে বাস্তব করার জন্য পেছনে খাটতে হবে। সেটা যদি কোনো সময় সুযোগ হয়, সুযোগ হাতছাড়া করবো না। কারণ দেখুন, এই পৃথিবীতে আমরা দাঁড়াই আছি ক্ষণিকের জন্য, আর এই পৃথিবীতে যেগুলো রয়েছে এগুলো আমাদের জন্য। হেলিকপ্টার বলুন, প্লেন বলুন, আর যেটাই বলুন, আমাদের জন্য, মানুষের জন্য। এটা অন্য কোনো গ্রহ থেকে এসে কেউ এটাকে অ্যাভেল করে না বা এটা চালায় না। তো আমরা যেহেতু মানুষ, এই পৃথিবীর, এই গ্রহের যেহেতু আমরা রয়েছি, এবং এই গ্রহে যেহেতু এগুলো রয়েছে, তো আশা তো করি, মনের মধ্যে তো শখ তো আছেই। ঠিক আছে, ধন্যবাদ। আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আড্ডা দিলাম, অনেক কথা হলো। দর্শকরা আশা করি ভিডিওটা দেখে খুব মানে ভালো লাগবে। খুব শিক্ষামূলক কথা রয়েছে এখানে। গিয়াসউদ্দিন আহমেদ সমাজসেবী, রাজনীতিবিদ, খুব সুন্দর কথা বলেছেন। বিশ্বাস করুন, আমি যে প্রশ্নগুলো করেছি, প্রশ্নগুলো এত গুছানো, এত সুন্দরভাবে উত্তর দেওয়া, এটা প্রফেশনাল রাজনীতিবিদ যারা অনেক পুরাতন রাজনীতি, তাদের পক্ষে সম্ভব হয় না। এবং আপনারা নিশ্চয়ই দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা শেয়ার করে দেবেন এবং ওনার জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করব, আশীর্বাদ করব। ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, যে ধর্মে বিশ্বাস করি, আপনারা ওনার জন্য উনি যাতে সমাজের জন্য কাজ করতে পারেন, এটা তো নো ডাউট, এটা সন্দেহের কোনো অবকাশ রাখে না।
ওনার হাত ধরে অনেক মানুষ উপকৃত হচ্ছে। ঈদে হোক বা দুর্গাপূজায় হোক, যে কোনো সময়, বা বিশেষ করে কোনো মানুষ এই যে প্রাকৃতিক দুর্যোগে কোনো মানুষ যখন ঘর বাড়ি ভেঙে যায়, উনি অনেকবার আমাকে সঙ্গে নিয়েও ওনাদের পাশে দাঁড়িয়েছেন। এটা ওনার শখ কি কোন খেলা ভালোবাসেন সব কিছু আমরা এই আলোচনার মধ্যে এনেছি, রাজনীতি সমাজনীতি সব কিছু এনেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে নমস্কার। সবাইকে আমিও সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। যেহেতু আমার এই ভিডিওটা আপনার মাধ্যমে অনেকেই অনেক জায়গা থেকেই দেখবেন, তো প্রত্যেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সময় মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করতে পারি। সবাইকে নমস্কার, সালাম।